হ্যালো স্টুডেন্ট, এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব এক্সেমটেড ইনকাম। ঠিক আছে, যেটা কিনা আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের 10 নম্বর ধারায় উল্লেখ আছে, সেইটা নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। এই চ্যাপ্টারটা ক্লাস 11-এ যারা কস্ট ট্যাক্স নেবে তাদের আছে ট্যাক্সে, আবার যারা বিকম পড়ছে তাদেরও আছে। ঠিক আছে, এই চ্যাপ্টারটা পড়াটা খুবই জরুরি, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তো দেখো, আমরা যেটা পড়ছি সেটা হচ্ছে এক্সেমটেড ইনকাম। কি লেখা আছে? আন্ডার সেকশন 10। তো এখন আমি তোমাদের সামনে আলোচনা করতে চলেছি, আমরা যে ইনকাম করি না সেটা ভেরিয়াস সোর্স থেকে ইনকাম করতে পারি, বা বলতে পারো একজন এসএসসি একটা প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন সোর্স থেকে ইনকাম করতে পারে। ঠিক আছে, কিন্তু রিয়েলে কি দেখা যায় যে তার সমস্ত যে ইনকাম আছে না, সমস্ত ইনকামই কিন্তু গ্রস টোটাল ইনকামের মধ্যে ইনক্লুড হয় না। ঠিক আছে, এরকম অনেকগুলো সোর্স থাকে যেগুলি বাস্তবে ইনকাম হলেও সেইগুলোর উপর ট্যাক্স দিতে হয় না, আর সেইগুলোকেই ইনকাম ট্যাক্স অ্যাক্টে এক্সেম্পট ইনকাম বলে ঘোষণা করে। বা আরো যদি সোজাভাবে বলি, আরো যদি খুব ইজি ভাবে বলি, তাহলে কি বলবো? এসএসসি যে সমস্ত ইনকাম গ্রস টোটালের ইনকামের মধ্যে আসে না, সেগুলোই হচ্ছে তোমার এক্সেম্পটেড ইনকাম। অর্থাৎ আমরা বলতে পারি ইনকাম ট্যাক্স অ্যাক্টের 10 নম্বর ধারায় এমন কিছু ইনকামের কথা বলা হয়েছে যেই সমস্ত ইনকামের ওপর গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হবে না। তার মানে যেটা এক কথায় তোমরা বলতে পারো, যদি তোমাদের জানতে চায় এক্সেম্পটেড ইনকাম বা করমুক্ত আয় কাকে বলে, কি লিখবে? আমাদের ইনকাম ট্যাক্স অ্যাক্টের 10 নম্বর ধারায় অনেক ইনকামের কথা বলা হয়েছে, যেই সমস্ত ইনকামের ওপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় না তাকেই বলে এক্সেম্পটেড ইনকাম। প্রথম পয়েন্ট তোমরা কি দেখতে পাচ্ছ? এগ্রিকালচার ইনকাম। এগ্রিকালচার ইনকাম মানে কৃষি আয়। এই এগ্রিকালচার ইনকাম নিয়ে আমরা পরে আবার ডিটেলসে আলোচনা করব। এগ্রিকালচার ইনকাম আমাদের একটা আলাদা করে এক নতুন একটা চ্যাপ্টার আছে। এই এগ্রিকালচার ইনকাম কত নম্বর ধারায় উল্লেখ আছে? বলছে আন্ডার সেকশন 10 সাবসেকশন 1। পাশাপাশি এক্সেম্পটেড ইনকামের নামগুলো পড়বে, নামগুলো পড়ার পাশাপাশি তাদের সেকশনটাও মনে রাখতে হবে। সেকশন যদি না লেখো তাহলে হাফ নাম্বার কেটে নেবে। তাহলে কি বললাম? এগ্রিকালচার ইনকাম আন্ডার সেকশন 10 সাবসেকশন 1, মানে 10 নম্বর ধারার 1 নম্বর উপধারায় এগ্রিকালচার ইনকামের কথা বলা হয়েছে। তবে মাথায় রাখতে হবে ল্যান্ড সিচুয়েটেড ইন ইন্ডিয়া। তো কি বলছিলাম? এগ্রিকালচার ইনকামটা এক্সেম্পটেড ইনকাম। এবার দেখতে হবে নন এগ্রিকালচার ইনকাম। নন এগ্রিকালচার ইনকাম হলে সেটা ট্যাক্সেবল। ঠিক আছে, নন এগ্রিকালচার ইনকাম হলে সেটা ট্যাক্সেবল। তাহলে কি বললাম? এগ্রিকালচার ইনকাম যদি হয় সেটা হচ্ছে তোমার এক্সেম্পটেড। আচ্ছা, এগ্রিকালচার ইনকাম মানে যেটা বুঝতে হবে তোমাদের, ল্যান্ড সিচুয়েটেড ইন্ডিয়া। ল্যান্ডটা যদি ভারতবর্ষে হয়, ঠিক আছে, মানে যেই জমিতে যেই ল্যান্ডে বিজনেস করা হচ্ছে সেই ল্যান্ডটা যদি ইন্ডিয়াতে হয় তাহলে সেটা এগ্রিকালচার ইনকাম। ঠিক আছে, ল্যান্ডটা যদি আউটসাইড ইন্ডিয়া হয় তাহলে সেটা নন এগ্রিকালচার ইনকাম। নন এগ্রিকালচার ইনকাম তোমার ইনকাম ফ্রম আদার সোর্সে ট্যাক্সেবল হয়, কিন্তু এগ্রিকালচার ইনকাম তোমার এক্সেম্পটেড। এটা মাথায় রাখতে হবে। 2 নম্বর পয়েন্ট কি বলছে? রিসিপ্ট অফ আ মেম্বার ফ্রম দ্য জয়েন্ট ইনকাম অফ দ্য হিন্দু আনডিভাইড ফ্যামিলি। তো হিন্দু আনডিভাইড ফ্যামিলি তোমরা সবাই জানো, ধরো একটা ফ্যামিলিতে অনেক মেম্বার থাকে, সেই সমস্ত মেম্বাররা মিলে যদি কোনো বিজনেস করে, ঠিক আছে, সেই মেম্বাররা মিলে যদি কোনো বিজনেস করে, জয়েন্ট হিন্দু ফ্যামিলি মিলে, জয়েন্ট হিন্দু ফ্যামিলি যে সমস্ত মেম্বার, সেই মেম্বাররা যতজন বিজনেস করতে ইচ্ছুক তারা মিলে যদি বিজনেস করে, সেইটার কথা বলে। দেখো ব্যাপারটা একটু ডিটেলসে বোঝা যাক। HUF মানে হিন্দু আনডিভাইড ফ্যামিলি যে সমস্ত মেম্বার আছে তারা যে বিজনেস করছে, বিজনেস থেকে তাদের একটা ইনকাম হবে। ইনকাম মানে প্রফিটের কথা বলা হচ্ছে। তারা যে প্রফিটটা আর্ন করবে সেই প্রফিটের উপর একটা ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হবে। ঠিক আছে, তো এই ট্যাক্সটা কে দেবে? এই ট্যাক্সটা দেবে HUF, হিন্দু আনডিভাইড ফ্যামিলি দেবে। মেম্বাররা দেবে না, কিন্তু দেবে হিন্দু আনডিভাইড ফ্যামিলি। আফটার ট্যাক্স প্রফিট মানে ট্যাক্সটা পেমেন্ট করার পর, গভর্নমেন্টকে ট্যাক্স পেমেন্ট করার পর যেই প্রফিটটা বেঁচে থাকবে সেই প্রফিটটা ওরা ডিস্ট্রিবিউট করবে কাদের মধ্যে? হিন্দু আনডিভাইড ফ্যামিলির মেম্বারদের মধ্যে। আমি যদি একটা এক্সাম্পল দিই, ধরো হিন্দু আনডিভাইড ফ্যামিলির কর্তা হচ্ছে মিস্টার এক্স। ও বিজনেস করছে, পাশাপাশি ওর বউ করছে, ছেলে করছে, মেয়ে করছে, মানে ধরো এই 4জন মিলে বিজনেস করছে। তো ধরো আফটার ট্যাক্স প্রফিট, এই যে আফটার ট্যাক্স প্রফিট তো ডিস্ট্রিবিউট করবে, ডিস্ট্রিবিউট করে এক একজনের ভাগ হবে। এক্স এর কিছু ভাগ হবে, মিসেস এক্স এর ভাগ হবে, এর ভাগ হবে, বির ভাগ হবে। এরা যে প্রফিটটা পাবে এটাকে কি বলে? শেয়ার অফ প্রফিট ফ্রম HUF। এই যে টাকাটা পাবে এর উপর গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হবে না। এটা হচ্ছে তোমার এক্সেম্পটেড ইনকাম। আশা করি বোঝা গেল। তার মানে কি বুঝতে পারলে? হিন্দু আনডিভাইড ফ্যামিলির মেম্বাররা যদি শেয়ার অফ প্রফিটের টাকাটা পায়, এটা পুরোপুরি এক্সেম্পটেড। কত নম্বর ধারা বলছে? এটা বলছে, দেখো, এটা বলছে আন্ডার সেকশন 10 সাবসেকশন 2। সেকশন মনে রাখতে হবে। আর এটা যারা ক্লাস 11-এ পড়ছো দেখো পাশে লিখে দিয়েছি, 11 স্টুডেন্টদের সিলেবাসে এটা আছে। এই তোমাদের যদি দেয় এক্সাম ইনকাম নাম লিখতে, তাহলে এইটা তোমরা দিতে পারো। ঠিক আছে, এটা দিতে পারো কি তোমাদের দিতেই হবে এটা।
আচ্ছা 3 নম্বর কি বলছে, শেয়ার অফ প্রফিট ফ্রম আ পার্টনারশিপ ফার্ম। ঠিক আছে, এটা কত নম্বর ধারায় উল্লেখ আছে, আন্ডার সেকশন 10 সাবসেকশন 2 ক্যাপিটাল এ। দেখো এটাও কনসেপ্ট এক, পার্টনারশিপ ফার্ম। ধরো এ বি সি তিনজন পার্টনার মিলে একটা বিজনেস করছে, ঠিক আছে, তাহলে এটা পার্টনারশিপ ফার্ম। এই পার্টনারশিপ ফার্ম থেকে যত টাকা প্রফিট হবে সেই প্রফিটের উপর গভর্নমেন্টকে একটা ট্যাক্স পে করতে হয়। ঠিক আছে, ট্যাক্সটা কে পে করবে, ফার্ম পে করবে। তো গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পর যেই প্রফিটটা হবে সেই প্রফিটটা পার্টনাররা ডিস্ট্রিবিউট করে নেবে। তো ধরো এর কিছু প্রফিট হবে, বির কিছু প্রফিট হবে, সির কিছু প্রফিট হবে, কিন্তু এই প্রফিটের ওপর ওরা গভর্নমেন্টকে কোনো রকমের ট্যাক্স দেবে না। তাই বলছে শেয়ার অফ প্রফিট ফ্রম পার্টনারশিপ ফার্ম, পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনাররা যদি কোনো প্রফিট পায়, ঠিক আছে, এর উপর গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দেবে, এটা এক্সেমটেড। এটাও তোমরা ক্লাস 11 স্টুডেন্ট যারা, এটা তোমরা লিখবে, তোমাদের সিলেবাসে আছে। আচ্ছা তারপরে 4 নম্বর কি বলছে, 4 নম্বর বলছে সাম রিসিভড আন্ডার লাইফ ইন্স্যুরেন্স পলিসি। এটা কত নম্বর ধারায় উল্লেখ আছে, আন্ডার সেকশন 10 সাবসেকশন 10 ক্যাপিটাল ডি। এটাও কিন্তু ক্লাস 11 স্টুডেন্টরা লিখবে। দেখো এই কনসেপ্ট একটু বুঝে নাও। ধরো একজন ধরো একজন পার্সন আছে, এই পার্সনটার নাম ধরো মিস্টার এ। কে আছে, মিস্টার এ। তো এখনকার দিনে সবাই লাইফ ইন্স্যুরেন্স করে থাকে, ঠিক আছে, তো অনেকেই এলআইসি টাকা দেয়। তো কি করে মিস্টার এ প্রতি বছর এলআইসি টাকা দেয়। দেখো এলআইসির যে টাকাটা হয় না, কেউ মান্থলি প্রিমিয়াম দেয়, কেউ ইয়ারলি প্রিমিয়াম দেয়, কেউ কোয়ার্টারলি প্রিমিয়াম দেয়, কেউ 6 মাস অন্তর অন্তর প্রিমিয়াম দেয়। তো মিস্টার এ এলআইসিতে প্রিমিয়াম দিচ্ছে, প্রতি বছর প্রিমিয়াম দিচ্ছে, ঠিক আছে। তো তো এই মিস্টার এ এলআইসিতে প্রতি বছর প্রিমিয়াম দিচ্ছে না, ও এটা ডিডাকশন পেয়ে যায় আন্ডার সেকশন 80 তে। কোথায় ডিডাকশন পায়, আন্ডার সেকশন 80 তে ডিডাকশন পায়, ঠিক আছে। তো কত টাকা ডিডাকশন পাবে, বলছে যে পলিসি ভ্যালু 10%, ম্যাক্সিমাম রিডাকশন পাবে পলিসি ভ্যালু 10%। কি বললাম, ম্যাক্সিমাম কত টাকা রিডাকশন পাবে, পলিসি ভ্যালুর ম্যাক্সিমাম 10%, ঠিক আছে। তো আচ্ছা এই যে এলআইসির প্রিমিয়াম দিচ্ছে দিচ্ছে দিচ্ছে, একটা সময় পরে তো এলআইসির টাকা ম্যাচিউরিটি হবে। তো কেউ ধরো 5 বছর ম্যাচিউরিটি হয়, কারো 10 বছরে, কারো 16 বছরে, কারোর 21, বিভিন্ন টার্ম থাকে। তো যখন ম্যাচুরিটি হবে, ম্যাচুরিটি হওয়ার পর এই যে মিস্টার এ টাকাটা পেয়ে যাবে হাতে, এই যে টাকাটা পাবে এই টাকাটার উপর গভর্নমেন্টকে কোনো রকমের ট্যাক্স দিতে হবে না। এটা পুরোপুরি এক্সেমড বলেছে, কি বললাম, এটা পুরোপুরি এক্সেমড। তার মানে এটা মাথায় রাখবে, এলআইসি থেকে কেউ যদি টাকা পায়, মানে ম্যাচুরিটির পর এলআইসির টাকা যখন ম্যাচুরিটি হয়, সেই টাকাটা যে এই টাকাটা পায় এর উপর গভর্নমেন্টকে কোনো ট্যাক্স দিতে হয় না, এটা হচ্ছে পুরোপুরি এক্সেমটেড। বাট এখানে একটা কথা আছে, 80 ডবল ডি। স্যার 80 ডবল ডি কি, 80 ডবল ডি হচ্ছে, দেখবে কারোর ফ্যামিলিতে হ্যান্ডিক্যাপ পার্সন থাকে, মানে ডিসেবল পার্সন বলতে পারো, হ্যান্ডিক্যাপ পার্সন যদি থাকে, ঠিক আছে, হ্যান্ডিক্যাপ পার্সনের যে ডিডাকশনটা হয় সেটা 80 ডবল ডি তে পাওয়া যায়। তোমরা 80 ডবল ডি নিয়ে পরবর্তী সময় আলোচনা করব, ঠিক আছে, ডিডাকশন চ্যাপ্টারে আছে 80 ডবল ডি। আর কি, কিম্যান ইন্স্যুরেন্স পলিসি। তো কিম্যান ইন্স্যুরেন্স পলিসি নিয়ে কারোর যদি কোনো রকমের ডাউট থাকে, দেখবে আমি ইনকাম ফ্রম আদার সোর্স যে একটা চ্যাপ্টার আছে, ওখানে কিম্যান ইন্স্যুরেন্স পলিসি নিয়ে বেশ কিছুটা সময় ওয়েস্ট করেছি এবং ওখানে অনেক ডিটেলসে বোঝানো আছে, তো ওটা বুঝে নিতে পারবে। মোট কথা বলেছি, কিম্যান ইন্স্যুরেন্স, কিম্যান মানে হচ্ছে কোনো একটা কোম্পানির কিম্যান, যার বুদ্ধিতে সেই কোম্পানিটা চলে, ঠিক আছে, তার যদি ইন্স্যুরেন্স করা হয়, ঠিক আছে, তার জন্য যদি কোনো ইন্স্যুরেন্স করে। আর কি বলছে, সাম অ্যাসিওর্ড মোর দ্যান 10%। বলেছে যদি এই 3টে কন্ডিশন থাকে, এই 3টে কন্ডিশনে ট্যাক্সেবল, মানে 80 ডবল ডির ক্ষেত্রে ট্যাক্সেবল হবে, কিম্যান ইন্স্যুরেন্স পলিসির ক্ষেত্রে ট্যাক্সেবল হবে, আর সাম অ্যাসিওর্ড মোর দ্যান 10% সেক্ষেত্রে ট্যাক্সেবল হবে। আর এখানে কি বলছে, সাম অ্যাসিওর্ড মোর দ্যান 10% যদি হয়, দেখো সাম অ্যাসিওর্ড মোর দ্যান 10% মানে কেউ যদি এলআইসি করে, দেখবে তাকে যে তার যে ডকুমেন্ট, তার যে সার্টিফিকেট দেয়, এলআইসি সার্টিফিকেট দেয়, দেখবে ওখানে লেখা থাকবে সাম অ্যাসিওর্ড বা পলিসি ভ্যালু। ও পলিসি ভ্যালু 10%-এর বেশি যদি প্রিমিয়াম দেয় তাহলে ও এক্সেমশন পাবে না, ঠিক আছে। ও যদি 80 DD তে কোনো প্রিমিয়াম দেয় তাহলে কিন্তু কোনো রকমের ও এক্সেমশন পাবে না। ও যদি কিম্যান ইন্স্যুরেন্স পলিসির জন্য যদি কোনো পেমেন্ট করে তাহলে কোনো রকমের ও এক্সেমশন পাবে না, ঠিক আছে। তো কি বলছে, এই যে সাম অ্যাসিওর্ড মোর দ্যান 10%, এই কেসে কি বলছে, ইফ রিসিভ বাই লিগাল হায়ার, ইলিগাল হায়ার মানে উত্তরাধিকার, ঠিক আছে, উত্তরাধিকার মানে এই যে সাম অ্যাসিওর্ড মোর দ্যান 10%, এ যদি মারা যায়, তার উত্তরাধিকার যদি এলআইসি প্রিমিয়ামের টাকাটা পায়, ঠিক আছে, উত্তরাধিকার কখন পাবে, নিশ্চয়ই ও মরে যাওয়ার পর, ঠিক আছে। তো তাহলে সেক্ষেত্রে এক্সেম্ট হবে। কিন্তু যদি এসএসসি, মানে ধরো মিস্টার এ করছে, ধরো মিস্টার এ প্রতি বছর এলআইসি প্রিমিয়াম দিচ্ছে, ও ধরো পলিসি ভ্যালু 10%-এর বেশি প্রিমিয়াম দিচ্ছে, ম্যাচুরির পর যেই টাকাটা পাবে সেই টাকাটাও এক্সাম পাবে না, কেন, মিস্টার এ বেঁচে আছে। কিন্তু মিস্টার এ যদি মরে যায় তাহলে উত্তরাধিকার যে এলআইসির টাকাটা পাবে, ঠিক আছে, ও মরে যাওয়ার পর তার উপর কোনো রকমের ট্যাক্স দেবে না গভর্নমেন্টকে। এটা পুরোপুরি এক্সেমটেড ইনকাম। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমি এত ডিটেলসে বলে দিলাম, তোমরা একটা জিনিস মাথায় রাখবে,
এলআইসির টাকা ম্যাচিওর হলে এটা এক্সেমটেড ইনকাম। তবে একটা কথা, 80DD, তারপরে কিম্যান ইন্স্যুরেন্স পলিসি আর সাম অ্যাসিওর্ড মোর দ্যান 10%, এই সমস্ত কেসের ক্ষেত্রে হলে ট্যাক্সেবল হবে। 5 নম্বর কি বলছে, রিসিভ ফ্রম প্রভিডেন্ট ফান্ড। প্রভিডেন্ট ফান্ড তোমরা নাম শুনেছো। প্রভিডেন্ট ফান্ডকে আমি বলেছিলাম 4 ভাগে ভাগ করা যায়। আমরা প্রভিডেন্ট ফান্ড নিয়ে একটা ভিডিও করেছি, ইনকাম ফ্রম স্যালারি আন্ডারে আছে প্রভিডেন্ট ফান্ড, ওর নিয়ে আমরা ভিডিও করেছি প্রভিডেন্ট ফান্ড নিয়ে। তো দেখো, আমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই দিয়ে দেবো প্রভিডেন্ট ফান্ডের তোমার লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারবে প্রভিডেন্ট ফান্ড নিয়ে ডিটেলসটা। তো কি বলছে, এটা কত নম্বর ধারায় উল্লেখ আছে, আন্ডার সেকশন 10 সাবসেকশন 11। তো ধরো প্রভিডেন্ট ফান্ড 4 রকমের হয়, একটা রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, একটা আনরিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, একটা স্ট্যাটিউটরি প্রভিডেন্ট ফান্ড আর একটা পাবলিক প্রভিডেন্ট ফান্ড। ঠিক আছে, কি বলেছে, মিস্টার এ ধরো পাবলিক প্রভিডেন্ট ফান্ডে ও ধরো প্রতি বছর ডিপোজিট করে। ঠিক আছে, ডিপোজিট করার নিয়ম কি, মিনিমাম 500 টাকা দিতে পারো বছরে, ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা দিতে হবে। এটা 15 বছর অব্দি চালাতে হয়, এভরি ইয়ার দিতে হবে এই টাকাটা। ঠিক আছে, আর পিপিএফ এ মিস্টার এ যে পিপিএফ এ প্রতি বছর টাকা দেবে, ও সেটা আন্ডার সেকশন 80C তে ডিডাকশন পেয়ে যাবে। ঠিক আছে, পিপিএফ এর টাকা যখন ম্যাচিওর হবে সেটা কিন্তু এক্সেমটেড। কি বললাম, পিপিএফ এর টাকা যখন ম্যাচিওর হবে সেটা এক্সেমটেড। তার মানে কি বুঝতে পারলে, পাবলিক প্রভিডেন্ট ফান্ডের টাকা যখন এসএসসি রিসিভ করবে, ঠিক আছে, সেটা কিন্তু এক্সেমটেড। এবার বলেছে গ্র্যাচুইটি কি লেখা আছে, গ্র্যাচুইটি সেকশনটা লেখা আছে আন্ডার সেকশন 10 সাবসেকশন 10। এটা নিয়েও আমরা স্যালারিতে আলোচনা করেছি। ঠিক আছে, তো কি বলেছি, দেখো গ্র্যাচুইটি জিনিসটা কি, যারা দেখবো সার্ভিস করে রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পর, ঠিক আছে, তারা কোম্পানি থেকে হোক বা গভর্নমেন্টের থেকে ওরা একটা মোটা টাকা পায়। ঠিক আছে, এটাকে বলে গ্র্যাচুইটি। সে গভর্নমেন্ট এমপ্লয় পেতে পারে, আবার নন গভর্নমেন্ট এমপ্লয় পেতে পারে। যদি গভর্নমেন্ট এমপ্লয় রিটায়ারমেন্টের পর গ্র্যাচুইটি টাকা পায় তাহলে কিন্তু এক্সেমটেড। গভর্নমেন্ট এমপ্লয় পেলে এক্সেমটেড, কিন্তু নন গভর্নমেন্ট এমপ্লয় যদি গ্র্যাচুইটি টাকা পায় তাহলে কিন্তু সেটা এক্সেমটেড নয়। ঠিক আছে, তো পেনশনের সেকশন কি বলছে, আন্ডার সেকশন 10 সাবসেকশন 10 ডবল ক্যাপিটাল এ। ঠিক আছে, তো পেনশনকে দুভাগে ভাগ করা যায়, একটা কমিউটেড পেনশন, একটা আনকমিউটেড পেনশন। আনকমিউটেড পেনশন মানে যেটা প্রতি মাসে মাসে তোলা হয়, আর কমিউটেড পেনশন কোনটা, কারোর ধরো কোনো টাকার দরকার আছে, ও একটা পার্সেন্টেজ পেনশন তো উইথড্র করে, এটাকে বলে কমিউটেড পেনশন। গভর্নমেন্ট এমপ্লয়ি যদি কমিউটেড পেনশন টাকাটা তোলে তাহলে সেটা এক্সেমটেড, কিন্তু নন গভর্নমেন্ট এমপ্লয়ি যদি কমিউটেড পেনশন টাকা তোলে তাহলে সেটা এক্সেমটেড নয়। আচ্ছা, পেনশনের সেকশনটা একটু ভুল আছে, এটা হবে আন্ডার সেকশন 10 সাবসেকশন 10A। ঠিক আছে, তো লিভ স্যালারি আন্ডার সেকশন 10 সাবসেকশন 10 ডবল ক্যাপিটাল এ। ঠিক আছে, তো লিভ স্যালারির ক্ষেত্রে কি হয়, রিটায়ারমেন্টের পর যদি কোনো এমপ্লয়ি লিভ স্যালারির টাকা পায়, সেটা গভর্নমেন্ট এমপ্লয়ি পেলে এক্সেমটেড, নন গভর্নমেন্ট এমপ্লয়ি পেলে ট্যাক্সেবল। ঠিক আছে, তারপর রিটেনচমেন্ট কম্পেনসেশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 10B, এটা এক্সেমটেড। ভলান্টারি রিটায়ারমেন্ট কম্পেনসেশন আন্ডার সেকশন 10 সাবসেকশন 10C, এটাও এক্সেমটেড। ঠিক আছে, তবে কিছু কন্ডিশন আছে। আচ্ছা, তারপর কি বলেছে, 11 নম্বরটা কি বলেছে দেখো, আন্ডার সেকশন 10 সাবসেকশন 10 ডাবল ক্যাপিটাল সি, বলছে ট্যাক্স অন নন মনিটারি পারকুইজিটস। আচ্ছা, তোমাদের পারকুইজিট জিনিসটা বলে দিই, তোমরা স্যালারি পড়েছো, পারকুইজিট জানো। এমপ্লয়ি যদি এমপ্লয়ারের কাছ থেকে, মানে মালিক বা বসের কাছ থেকে স্যালারি আর অ্যালাউন্সেস ছাড়া যদি কোনো রকমের এক্সট্রা বেনিফিট পেয়ে থাকে, সেটা ক্যাশ বেনিফিটও হতে পারে আবার কাইন্ড বেনিফিটও হতে পারে, তাকে পারকুইট বলে। তাহলে কি বললাম, এমপ্লয়ি যদি এমপ্লয়ার কাছ থেকে কোনো রকমের বেনিফিট পায় তখন তাকে পারকুইজিটস বলে। ঠিক আছে, তো বলেছে ট্যাক্স অন নন মনিটারি পারকুইজিট পেড বাই এমপ্লয়ার অন বিহাফ অফ এমপ্লয়ি। তো এমপ্লয়ি যে এমপ্লয়ার থেকে এই বেনিফিট গুলো পাচ্ছেন, এটাকেই তো পারকুইজিট বলে। তো পারকুইজিট দু রকমের হয়, একটা মনিটারি পারকুইজিট হয় আর একটা নন মনিটারি পারকুইজিট হয়। ঠিক আছে, তো নন মনিটারি পারকুইজিটস এমপ্লয়ি যে এমপ্লয়ার থেকে পাচ্ছে তার উপর ট্যাক্স যদি এমপ্লয়ার নিজেই দিয়ে দেয়, ঠিক আছে, তার উপর ট্যাক্স যদি এমপ্লয়ার নিজেই দিয়ে দেয় সেটা কিন্তু এক্সেম। তাহলে কি বললাম, ট্যাক্স অন নন মনিটারি পারকুইজিট। নন মনিটারি, দেখো যদি বলতো নন মনিটারি পারকুইজিট পেড বাই এমপ্লয়ার, সেটার কথা বলছি না, আমি কি বলছি, নন মনিটারি পারকুইজ যেটা হচ্ছে, যেটা ভ্যালু হবে তার উপর ট্যাক্স। ঠিক আছে, এবার তোমরা যদি বলে নন মনিটারি পারকুইজ কোনটা, দেখো এমপ্লয়ার খুশি হয়ে এমপ্লয়িকে ফোন দিতে পারে, গাড়ি গিফট করে, ঠিক আছে, বাড়ি গিফট করে। ঠিক আছে, তো এইগুলোকে বলে নন মনিটারি পারকুইজিট। তো নন মনিটারি পারকুইজিট তোমার ট্যাক্সেবল, কিন্তু নন মনিটারি পারকুইজিটের উপর যে ট্যাক্সটা দিয়ে পেমেন্ট করে দিচ্ছে এমপ্লয়ার, সেটা কিন্তু তোমার এক্সেমটেড। এটা মাথায় রাখবে। হাউস রেন্ট অ্যালাউন্সেস কত নম্বর ধারায়, আন্ডার সেকশন 10 সাবসেকশন 13 ক্যাপিটাল এ। সাপোজ ধরো আমি একটা কোম্পানিতে জব করি, ঠিক আছে, তো আমি একটা কোম্পানিতে জব করি এবং কোম্পানিটা হচ্ছে কলকাতা শহরে এবং আমি থাকিও কলকাতা শহরে। তাহলে কলকাতা
কলকাতা শহরেই অফিস, আমি নিশ্চয়ই বাড়ি থেকে অফিসে যাতায়াত করছি, ঠিক আছে, কিন্তু হাউস অ্যান্ড অ্যালাউন্স বাবদ আমি কোম্পানি থেকে টাকা পেয়েছি, ঠিক আছে। তো বলে দিয়েছে ইনকাম ট্যাক্সের পরিষ্কার বলে দিয়েছে তুমি যদি নিজের বাড়ি থেকে বসবাস করো, ঠিক আছে, তুমি যদি নিজের বাড়িতে বসবাস করো তাহলে তুমি কোনো এক্সামশন পাবে। 10(13)A, ঠিক আছে। তো 10(13)A কি বলছে, কতগুলো কন্ডিশন আছে, কন্ডিশনে সেই কন্ডিশনের সাপেক্ষে হাউস অ্যান্ড অ্যালাউন্স তোমার এক্সেমটেড হবে, ঠিক আছে, কিছু শর্ত আছে, সেই শর্ত সাপেক্ষে হাউস অ্যালাউন্স তোমার এক্সেমটেড হবে। তো যেইগুলো কিনা আমরা স্যালারি চ্যাপ্টারে আলোচনা করেছি। তারপর বলছে নোটিফাইড স্পেশাল অ্যালাউন্স, কিছু স্পেশাল অ্যালাউন্স আছে, ঠিক আছে, এর উপরও তোমার এক্সেমশন পাওয়া যায়, এগুলো সব কন্ডিশন সাপেক্ষে। লিভ টেবল কনসেশন, এটা নিয়েও আমরা ইনকাম ফ্রম স্যালারি চ্যাপ্টারে আলোচনা করেছি, কত আন্ডার সেকশন 10 সাবসেকশন 5-এ। আচ্ছা, এবার কি বলছে স্কলারশিপ, ঠিক আছে। তো কি বলেছে স্কলারশিপ, স্কলারশিপটা কত নম্বর ধারায় লেখা আছে, আন্ডার সেকশন 10 সাবসেকশন 16 বলছে টু মিট দ্য কস্ট অফ এডুকেশন, ঠিক আছে, এডুকেশন পারপাসে স্কলারশিপ যদি পায়, ঠিক আছে। তো এবার মাথায় রাখবে স্কলারশিপ পাবো যেই টাকাটা কোনো স্টুডেন্টরা পাবে, ঠিক আছে, স্কলারশিপ গভর্নমেন্টের থেকেও পেতে পারে বা অন্য কোনো ইনস্টিটিউশন থেকেও পেতে পারে, ঠিক আছে। তো এটা কিন্তু পুরোপুরি এক্সেমটেড। এবার এখানে কোনো প্রশ্ন নেই যে ধরো কেউ ধরো স্কলারশিপ বাবদ কোনো টাকা পেয়েছে, সেই টাকা যে পড়াশোনার কাজেই কাজে লাগাতে এমন কথা নেই, পড়াশোনা ছাড়া যদি অন্য কোনো জায়গায় যদি কাজে লাগায় সেটাও এক্সেমটেড হবে। তাই লিখেছে ইভেন দ্য অ্যামাউন্ট ইজ নট স্পেন্ড ফর এডুকেশন। তো আমি এখানে স্যালারি চ্যাপ্টারের কিছু পয়েন্ট বলে দিলাম, এটা মাথায় রাখবে। তাহলে এখনো পর্যন্ত কটা বললাম, এক্সেমটেড ইনকাম 15টা। তোমাদের এক্সামে লিখতে দেবে 5টা এক্সেমটেড ইনকাম, এর মধ্যে যে কোনো 5টা লিখতেই পারবে, কোনো অসুবিধা নেই, যেইগুলো লিখবে সেইগুলোই ঠিক, কোনো কিছু ভুল নেই, ঠিক আছে। তো এখানে তোমাকে লিখতে হবে। এবার বলছে কি 17 নম্বর বলছে ডেইলি অ্যালাউন্সেস টু এমপি অ্যান্ড এমএলএ, ঠিক আছে। তো এমপি এমএলএ রা যদি ডেইলি অ্যালাউন্সেস পায় সেটা কত নম্বর ধারায় উল্লেখ আছে, আন্ডার সেকশন 10 সাবসেকশন 17-এ, ঠিক আছে। তো তো এমপি এমএলএ রা যদি ডেইলি অ্যালাউন্সেস পায় তাহলে কিন্তু তোমার এক্সেমটেড ইনকাম। দেখো এমপি এমএলএ রা যদি স্যালারি পায় সেটা চলে যায় ইনকাম ফ্রম আদার সোর্সে, অ্যালাউন্স পেলে সেটা এক্সেমটেড। এটা যারা 11 স্টুডেন্ট তাদের জন্য দরকার, খুব ইম্পর্টেন্ট, যেগুলো 11 লিখছি 11 স্টুডেন্টরা শুধু সেইগুলোই লিখবে, তার বাইরে একটাও লিখবে না। তো বলছে অ্যাওয়ার্ডস আর রিওয়ার্ডস, কত নম্বর ধারায় উল্লেখ আছে, আন্ডার সেকশন 10 সাবসেকশন 17 ক্যাপিটাল এ। অ্যাওয়ার্ড মানে পুরস্কারের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো সেই পুরস্কারটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পেতে পারি, স্টেট গভর্নমেন্ট থেকে পেতে পারি, বা সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাপ্রুভ এরকম জায়গা থেকেও পেতে পারি। আচ্ছা, এই যে পুরস্কারটা সেটা ক্যাশেও পেতে পারি, আবার কাইন্ডেও পেতে পারি, ক্যাশেও পেতে পারি, কাইন্ডেও পেতে পারি। ক্যাশ মানে কোনো ক্যাশ টাকা পেলাম, এবার কোনো গিফটও পেতে পারি, ঠিক আছে। তো যাই পাই না কেন, ক্যাশ পাই কাইন্ড পাই, পুরোপুরি এক্সেমটেড, ঠিক আছে। ধরো মিস্টার এক্স ও একটা রিসার্চ ইনস্টিটিউটের এমপ্লয়ি, ঠিক আছে। তো রিসার্চ ইনস্টিটিউটের এমপ্লয়ি, ও কি পেয়েছে, ও সিভি রমন অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে, এটা কিন্তু পুরোপুরি এক্সেমটেড। তো আশা করি বুঝতে পেরেছো। তারপর দেখো কি লেখা আছে, ফ্যামিলি পেনশন কত নম্বর ধারায়, আর্মড ফোর্স, ঠিক আছে। আর্মড ফোর্স মানে যারা মিলিটারিতে জব করে, ঠিক আছে, তারা যখন মারা যায় তাদের ফ্যামিলির মেম্বাররা সেই পেনশনের টাকাটা পেয়ে যায়, ঠিক আছে, ফ্যামিলি মেম্বাররা সেই পেনশনের টাকাটা পেয়ে যায়, সেই টাকাটা পেলে গভর্নমেন্ট এর উপর কোনো ট্যাক্স নেবে না, ঠিক আছে। তো এটা হচ্ছে পুরোপুরি এক্সেমটেড। কত নম্বর ধারায় উল্লেখ আছে, আন্ডার সেকশন 10 সাবসেকশন 19। আর কি আছে, গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড। দেখো গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড কোনটা, এটা পুলিশ অফিসারের ক্ষেত্রে যদি বলি, পুলিশ অফিসাররা দেখবে সার্ভিস চলাকালীনই মারা গেল, ঠিক আছে। তো কোনো আততায়ীর গুলিতে মারা গেল, যে কোনো বিভিন্ন কারণ হতে পারে মারা যেতে পারে, তো মারা গেলে ওর ফ্যামিলির মেম্বাররা পেনশনটা পেয়ে যাবে, ঠিক আছে। এইটাও কিন্তু এক্সেমটেড ইনকাম, কত নম্বর ধারে, আন্ডার সেকশন 10 সাবসেকশন 18। আচ্ছা, এর পরের পয়েন্টটা ক্লাস 11 স্টুডেন্টরা অবশ্যই মন দিয়ে পড়বে, লোকাল অথরিটি কত নম্বর ধারায় উল্লেখ আছে, আন্ডার সেকশন 10 সাবসেকশন 20। আমাদের হেডস অফ ইনকাম 5টা আছে, স্যালারি আছে, হাউস প্রপার্টি আছে, পিজিইপি আছে, ক্যাপিটাল গেন আছে, আদার সোর্স আছে, ঠিক আছে। তো তো লোকাল অথরিটির উদাহরণ কি, মিউনিসিপ্যালিটি। তো মিউনিসিপ্যালিটির কি কোনো স্যালারি হয়, স্যালারি কাদের হয়, যারা চাকরি করতে যায়, মিউনিসিপ্যালিটি কোথাও চাকরি করতে যাবে না, তাই স্যালারি হওয়ার কোনো প্রশ্নই উঠছে না। হাউস প্রপার্টি, মিউনিসিপ্যালিটি নিজস্ব কিছু হাউস থাকতে পারে, বাড়ি ভাড়া দিতে পারে, ঠিক আছে, সেখান থেকে যদি কোনো ইনকাম হয় সেটা হচ্ছে এক্সেমটেড। পিজিপিটা পরে বলছি। ক্যাপিটাল গেন থেকে যদি কোনো ইনকাম হয় সেটাও এক্সেমটেড। আদার সোর্স থেকে কোনো ইনকাম হলে এক্সেমটেড। যেটা পিজিপির কথা বলছিলাম, পিজিপির কথা যদি বলি, দেখো মিউনিসিপ্যালিটির আন্ডারে কি হয়, ওয়াটার থাকে, ইলেকট্রিসিটি থাকে, ওরা যদি ওয়াটার আর ইলেকট্রিসিটি সাপ্লাই করে, ঠিক আছে, সেটা যদি নিজের এরিয়া হোক বা নিজের এরিয়ার বাইরে হোক, ওখান থেকে কোনো ইনকাম হলে এক্সেমটেড। আর যদি আদার কোনো যদি কোনো বিজনেসের সঙ্গে যুক্ত থাকে সেক্ষেত্রে নিজের এরিয়াই হলে এক্সেমটেড, ঠিক আছে। তো কিন্তু নিজের এরিয়ার বাইরে হলে ট্যাক্সেবল। তাহলে লোকাল অথরিটির পয়েন্টটা বুঝতে পারলে, ঠিক আছে। লোকাল অথরিটি যদি হাউস প্রপার্টি থেকে কোনো ইনকাম করে, ঠিক আছে, এক্সেমটেড।
ক্যাপিটাল গেন থেকে ইনকাম করলে এক্সেমটেড, আদার সোর্স থেকে ইনকাম করলে এক্সেমটেড। তবে বিজনেসের ক্ষেত্রে কি বলেছে, যদি ওরা ওয়াটার ইলেকট্রিসিটি সাপ্লাই দেয়, নিজের এরিয়া হোক বা নিজের এরিয়ার বাইরে হোক এক্সেমটেড, কিন্তু অন্য কোনো যদি বিজনেস করে, ঠিক আছে, নিজের এরিয়ার মধ্যে হলে এক্সেমটেড, কিন্তু নিজের এরিয়ার বাইরে হলে ট্যাক্সেবল। আর 5টা পয়েন্ট বাকি আছে। এরপর দেখো 21 নম্বর বলেছে ইনকাম অফ মাইনর চাইল্ড। মাইনর চাইল্ডের সেকশনটা কত বলেছে, আন্ডার সেকশন 10 সাবসেকশন 32 ক্লাবড ইন হ্যান্ডস অফ প্যারেন্টস হুজ ইনকাম ইজ গ্রেটার। ঠিক আছে, তো বলছে কি মাইনর চাইল্ড, মাইনর মানে হচ্ছে 18 বছরের নিচে, 18 বছরের নিচে কোনো বাচ্চা যদি কোনো রকমের ইনকাম করে, বিভিন্ন জায়গা থেকে ইনকাম করতে পারে, এখন কত রিয়েলিটি শো হচ্ছে সেখান থেকে ইনকাম করতে পারে, ওরা যদি ইনকাম করে তাহলে গভর্নমেন্ট তো কোনো মাইনরের উপর, মাইনরের কাছ থেকে কোনো রকমের ট্যাক্স নেয় না। সেক্ষেত্রে কি হয়, মাইনর চাইল্ড যেই ইনকামটা করবে সেক্ষেত্রে তার প্যারেন্টস এর ইনকামের সাথে ক্লাবিং হয়ে যায়, ক্লাবিং হয়ে যায় মানে যুক্ত হয়ে যায়, প্যারেন্টস এর ইনকামের সঙ্গে যুক্ত হয়ে যায়। প্যারেন্টস বলতে বাবা হোক বা মা হোক, যার ইনকাম বেশি তার ইনকামের সঙ্গে যুক্ত হবে। ঠিক আছে, তো তাই এখানে লিখেছি ক্লাব ইন দ্য হ্যান্ডস অফ প্যারেন্টস হুজ ইনকাম ইজ গ্রেটার এক্সেম্পট আপ টু 1500 পার চাইল্ড পার ইয়ার। ঠিক আছে, তো এবং সেক্ষেত্রে কত টাকা এক্সামশন পাবে, 1500 টাকা। ঠিক আছে, প্রতিটা চাইল্ডের জন্য। এরপরে লাস্ট পয়েন্ট, লং টার্ম ক্যাপিটাল গেন ফ্রম ট্রান্সফার অফ ইকুইটি শেয়ার। কত নম্বর ধারা, আন্ডার সেকশন 10 সাবসেকশন 38। এসএসসি, এসএসসি কি করতে পারে, ইনভেস্ট করতে পারে। কোথায় ইনভেস্ট করতে পারে বলতে পারে, এসএসসি পারচেস করতে পারে। কি পারচেস করবে, ইকুইটি শেয়ার, লিস্টেড ইকুইটি শেয়ার বা লিস্টেড সিকিউরিটি পারচেস করবে। ও যখন এই শেয়ারগুলো পারচেস করবে, ওকে তখন এসটিটি মানে সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স দিতে হয়। এবার ও এই শেয়ারগুলো যখন বেচে দেবে তখনও সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স দিতে হবে। ঠিক আছে, এই যে বেচে দেবে, বেচে দিলে তোমার লং টার্ম ক্যাপিটাল গেনও হতে পারে, বেচে দিলে তোমার লং টার্ম ক্যাপিটাল গেনও হতে পারে, আবার শর্ট টার্ম ক্যাপিটাল গেনও হতে পারে। এইগুলো বেচে দিলে লং টার্ম ক্যাপিটাল গেনও হতে পারে, শর্ট টার্ম ক্যাপিটাল গেনও হতে পারে। লং টার্ম ক্যাপিটাল গেন হলে এক্সেমটেড, শর্ট টার্ম ক্যাপিটাল গেন হলে ট্যাক্সেবল। কত পার্সেন্ট ট্যাক্স দিতে হয়, 15% ট্যাক্স দিতে হয়। তাই মাথায় রাখতে হবে, এই যে শেয়ারগুলো বেচবে না, কবের পর, 1/10/4 পর। তো আশা করি বুঝতে পারলে এক্সেমটেড ইনকাম এমন কিছুই নয়। তবু আমি বলে দিচ্ছি, আমি আরেকবার বলে দিচ্ছি, যারা ক্লাস 11 স্টুডেন্ট তারা কোনগুলো লিখবে, দেখবে আমি যে করে 25টা পয়েন্ট লিখলাম তার পাশে লাল কালি দিয়ে যেগুলো লেখা আছে ক্লাস 11, সেগুলো 11 স্টুডেন্ট লিখবে। আর গ্র্যাজুয়েশন স্টুডেন্ট যারা, তার সবকটাই পড়বে। এক্সামে 5টা পয়েন্ট লিখতে হয়, ঠিক আছে, 5টা পয়েন্ট লিখবে, সেকশন দিয়ে লিখবে। এই চ্যাপ্টার দিয়ে নতুন করে কিচ্ছু পড়ার নেই। ঠিক আছে, তো তোমাকে লিখতে দেবে করমুক্ত আয়ের নাম। আর